মানে গ্রুপ সেলফি তোলার সময় একটা জিনিস কি খেয়াল করেছেন, সবসময় না কেউ একজন ঠিক এক পা পিছিয়ে যায়। হ্যাঁ একদম, এটা খুব পরিচিত একটা দৃশ্য। আড্ডা বা হাসি ঠাট্টার সময়টা খুব ভালো কাটলেও যখনই কেউ স্মার্টফোনটা বের করে বলে ওঠে যে দাঁড়া দাঁড়া সবাই মিলে একটা ছবি তুলি, ঠিক তখনই গ্রুপের ওই মানুষটা কেমন যেন গুটিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সে হয়তো বলে যে না না তোরাই তোল, আমি এমনিই ঠিক আছি। অথবা যদি তাকে জোর করে ফ্রেমে টেনে আনা হয়, ক্যামেরার দিকে তাকিয়ে সে এমন একটা অদ্ভুত ফেক হাসি দেয়, যার পেছনে লুকিয়ে থাকা অস্বস্তিটা কিন্তু বেশ স্পষ্ট বোঝা যায়। ঠিক তাই। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। মানে এই যে ক্যামেরার সামনে থেকে লুকিয়ে পড়ার প্রবণতা, এটা কি নিছকই কোনো লজ্জা বা লাজুক স্বভাব, নাকি এর গভীরে লুকিয়ে আছে মানুষের ব্যক্তিত্ব এবং মাইন্ডের কিছু অত্যন্ত গোপন সিগন্যাল? এটা নিয়ে আসলেই ভাবার আছে। একদম। আচ্ছা, এই শুরুতেই আমার একটা খটকা লাগছে। এই যে ছবি তোলার সময় মনে হয় আমাকে ভালো দেখাচ্ছে না বা আমি ছবি তুলতে চাই না, এটা কি আসলেই মস্তিষ্কের কোনো গভীর কৌশল, নাকি মানুষটা স্রেফ জানে যে তাকে ছবি তো ভালো দেখায় না বা সে ফটোজেনিক নয়? এটা খুব সাধারণ একটা প্রশ্ন। আমরা যেটাকে সাধারণ লাজুক স্বভাব বা ফটোজেনিক না হওয়া বলে চালিয়ে দিই, মনস্তত্ত্বের গভীরে গেলে দেখা যায় সেটা আসলে মস্তিষ্কের একটা অত্যন্ত জটিল আত্মরক্ষামূলক কৌশল। আত্মরক্ষামূলক কৌশল মানে নিজেকে বাঁচানোর চেষ্টা? হ্যাঁ, যখন কেউ ক্যামেরার লেন্সকে এড়িয়ে যায় তখন তার মস্তিষ্ক আসলে তাকে নীরব একটা বার্তা দিচ্ছে। এই আচরণের শেকড় মানুষের সামাজিক অবস্থান, আত্মপরিচয় আর মনস্তাত্ত্বিক নিরাপত্তার বোধের সাথে খুব গভীরভাবে যুক্ত। তার মানে মস্তিষ্ক এখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আর এটা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং পরিস্থিতিকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রসেস করার একটা উপায়। মস্তিষ্ক মূলত হিসেব করে দেখে যে ওই লেন্সের দিকে তাকালে তার যে পরিমাণ মানসিক চাপ তৈরি হবে তার চেয়ে ফোকাসের বাইরে থাকাটা অনেক বেশি নিরাপদ। একদম তাই। কিন্তু একটু দাঁড়ান, মানসিক চাপ কেন তৈরি হবে? ছবি তোলা তো একটা আনন্দের বিষয়, তাই না? সাধারণত তাই মনে হয়। মানুষ তো সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতেই ছবি তোলে। তাহলে এই যে দুই দল মানুষ, এক দল যারা সবকিছুর ছবি তুলতে চায় আর আরেক দল যারা ক্যামেরা থেকে পালায়, এই দুই দলের মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়ায় মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তারা একটা মুহূর্তকে কিভাবে মূল্যায়ন করছে তার ওপর। আমরা যদি ছবি তোলার পেছনের উদ্দেশ্য আর সেই মুহূর্তটাকে উপভোগ করার দর্শনের মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে, তাই তো? একটা খুব সাধারণ উদাহরণ দেওয়া যাক। ধরুন দুজন মানুষ পাহাড়ে ঘুরতে গেছে। আচ্ছা, একজন হয়তো নিখুঁত ব্যাকগ্রাউন্ড খুঁজে সুন্দর সুন্দর পোজ দিয়ে অন্তত 50টা ছবি তুলতে ব্যস্ত, আর অন্যজন সে হয়তো একটা পাথরের ওপর চুপচাপ বসে পাহাড়ের বিশালতা দেখছে। অর্থাৎ সে প্রকৃতির সৌন্দর্য দু চোখ ভরে দেখছে। ঠিক যে মানুষটা ছবি তোলা এড়িয়ে যাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী কারণ হলো সে প্রদর্শনের চেয়ে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সকে অনেক বেশি মূল্য দেয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যারা ছবি তুলছে তারা মুহূর্তটাকে অনুভব করছে না? পুরোপুরি তা নয়, তবে ফোকাসটা সরে যায়। কারণ যারা ছবি তুলছে তারাও তো যুক্তি দিতে পারে যে তারা স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছে, শুধু দেখানোর জন্য নয়। এখানেই সাইকোলজির একটা দারুণ কনসেপ্ট চলে আসে। একে বলা হয় কগনিটিভ অফলোডিং। কগনিটিভ অফলোডিং বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মানে যখন কেউ সবকিছু ক্যামেরায় বন্দি করতে চায় তখন তার মস্তিষ্ক স্মৃতি ধরে রাখার দায়িত্বটা ওই ডিভাইসের উপর ছেড়ে দেয়। ও আচ্ছা, সে ভাবে যে ক্যামেরা তো দেখছেই, আমাকে আর কষ্ট করে মনে রাখতে হবে না। একদম ঠিক ধরেছেন। ফলে তারা সেই মুহূর্তের আসল অনুভূতিটা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে যিনি ক্যামেরা ব্যবহার করছেন না, তার মস্তিষ্ক জানে যে এই দৃশ্যটা আর ফিরে আসবে না। হ্যাঁ, তাই সে চারপাশের দৃশ্য, শব্দ, বাতাসের আর্দ্রতা সবকিছু নিজের মতো করে প্রসেস করে স্মৃতিতে গেঁথে নেয়। বিষয়টা যেন একটা মিউজিক্যাল কনসার্টের মতো। কি রকম? ধরুন কেউ তার প্রিয় কোনো শিল্পীর লাইভ কনসার্টে গেল। হ্যাঁ, সে চাইলে নিজের চোখ দিয়ে, নিজের কান দিয়ে সেই অসাধারণ পারফরমেন্সটা উপভোগ করতে পারে। হ্যাঁ, তা তো পারেই। কিন্তু তার বদলে সে যদি পুরোটা সময়ে স্মার্টফোনের ওই 6 ইঞ্চির স্ক্রিনের ভেতর দিয়ে কনসার্টটা দেখে শুধু ভিডিও করার জন্য, তাহলে কি সে সত্যি সেখানে উপস্থিত আছে? ঠিক এটাই আমার প্রশ্ন। চমৎকার একটা উপমা দিয়েছেন। ঠিক এটাই ঘটে।
যখন কেউ স্ক্রিনের ভেতর দিয়ে পৃথিবীকে দেখে তখন তার মস্তিষ্ক পারিপার্শ্বিক পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে শুধু ওই ফ্রেমটুকুর ওপর ফোকাস করে। তার মানে ইমোশনাল কানেকশনটা দুর্বল হয়ে যায়। একদম। যিনি ছবি তোলা এড়িয়ে চলেন তার অবচেতন মন মূলত এই বিচ্ছিন্নতাকেই ভয় পায়। তিনি জানেন যে লেন্সের ভেতর দিয়ে দেখলে তিনি ওই মুহূর্তের ম্যাজিকটা হারিয়ে ফেলবেন। কিন্তু বর্তমান সময়ের কথা চিন্তা করলে, বিশেষ করে সোশ্যাল ভ্যালিডেশনের এই যুগে, ছবি তোলা তো শুধু আর স্মৃতি ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নেই, তাই না? একদমই তাই। একটা সময় ছিল যখন ছবি তোলা হতো শুধুই অ্যালবামে সাজিয়ে রাখার জন্য, কিন্তু এখন ছবি তোলাটা হয়ে গেছে একটা প্রমাণ বা প্রুফ জমা করার প্রক্রিয়া। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি খুশি ছিলাম, এগুলো সমাজকে জানানোর মাধ্যম। ঠিক। কিন্তু যিনি ক্যামেরার পেছনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি প্রমাণ জমা করার এই ইঁদুর দৌড়ে অংশ নিতে চান না। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। বলুন। যদি তারা কেবল মুহূর্তটাকে উপভোগ করতে চায় আর প্রমাণ জমা করতে না চায়, তাহলে কেউ যখন তাদের জোর করে ফ্রেমে টেনে আনে তখন তাদের মধ্যে এত প্যানিক বা অস্বস্তি কেন কাজ করে? এটা খুব ভালো একটা পয়েন্ট। কারণ তারা তো হাসিমুখে একটা ছবি তুলে আবার নিজেদের মতো মুহূর্ত উপভোগ করতে পারে। এই যে হঠাৎ করে নার্ভাস হয়ে যাওয়া, এর পেছনে নিশ্চয়ই শুধু অভিজ্ঞতা বনাম প্রমাণের তত্ত্ব কাজ করছে না। খুব তীক্ষ্ণ একটা পয়েন্ট ধরেছেন। না, শুধু অভিজ্ঞতার তত্ত্ব দিয়ে এই প্যানিকটা ব্যাখ্যা করা যায় না। এর সাথে জড়িয়ে আছে আমাদের নিজেদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা। আমরা যদি একটু সোশ্যাল মিডিয়া এবং সেখানে মানুষের তৈরি করা পারফেক্ট ইমেজের দিকে তাকাই, তাহলে আয়না আর ক্যামেরার মধ্যকার একটা অদ্ভুত দ্বন্দ্ব আমাদের সামনে চলে আসে। আয়না আর ক্যামেরা? হ্যাঁ। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা সারাদিন কি দেখি? অন্যদের ফ্ললেস স্কিন, নিখুঁত জলাইন, অসাধারণ লাইটিংয়ে তোলা অ্যাস্থেটিক সব ছবি। আর এইগুলো দেখে মানুষের ব্রেন তাৎক্ষণিকভাবে নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে দেয়। ঠিক। সাইকোলজিতে ঠিক এই বিষয়টাকে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। মানুষ সামাজিকভাবে এমনভাবে তৈরি যে সে সবসময় নিজেকে তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে মেপে দেখতে চায়। তো যখন ফিড জুড়ে শুধু নিখুঁত আর এডিট করা সৌন্দর্যের ছড়াছড়ি থাকে, তখন মস্তিষ্ক নিজের একটা অবাস্তব মানদণ্ড তৈরি করে ফেলে। এরপর যখন একজন ব্যক্তি নিজের কোনো সাধারণ ছবি দেখে যেখানে কোনো ফিল্টার নেই, লাইটিং হয়তো ঠিক নেই বা অ্যাঙ্গেলটা ভুল, তখন তার মস্তিষ্ক সেই ছবিটাকে ওই অবাস্তব মানদণ্ডের সাথে তুলনা করে। একদম। এটা একটা সাংঘাতিক ফাঁদ। আচ্ছা, এই জায়গাটাতে কি আয়না আর ক্যামেরার পার্থক্যটা প্রকট হয়ে ওঠে? হ্যাঁ, ঠিক তাই। কারণ মানুষ যখন আয়নায় নিজেকে দেখে তখন তো তার কোনো অস্বস্তি হয় না। আয়নার সামনের চেহারাটাকে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু ক্যামেরায় নিজের একটা ছবি দেখলেই হঠাৎ করে মনে হয় এটা কি আমি? এর পেছনেও একটা বৈজ্ঞানিক কারণ আছে, যাকে বলা হয় মিয়ার এক্সপোজার এফেক্ট। মিয়ার এক্সপোজার এফেক্ট? হ্যাঁ। মানুষ সারা জীবন আয়নায় নিজের যে প্রতিবিম্ব দেখে অভ্যস্ত, সেটা আসলে তার উল্টো বা রিভার্সড ভার্সন। কিন্তু ক্যামেরা যে ছবিটা তোলে সেটা হলো সোজা ভার্সন, অর্থাৎ অন্য মানুষেরা তাকে যেভাবে দেখে। ও আচ্ছা, তার মানে মস্তিষ্ক তার আয়নার চেহারার সাথে বেশি পরিচিত। ঠিক তাই ক্যামেরার আসল ছবিটা দেখলে তার কাছে সেটা বেমানান লাগে। এই শারীরিক বেমানান লাগাটা আর তার সাথে সোশ্যাল মিডিয়ার অবাস্তব তুলনা, এই দুটো মিলে একটা তীব্র অস্বস্তির জন্ম দেয়। তার মানে মানুষ আসলে ছবি তোলাকে ভয় পাচ্ছে না, বরং অন্যদের জাজমেন্ট আর এই মানসিক তুলনা থেকে নিজেকে রক্ষা করতে চাইছে। একদম ঠিক বলেছেন। এটা অনেকটা নিজের গলার স্বর রেকর্ড করে শোনার মতো ব্যাপার, তাই না? বাহ, দুর্দান্ত একটা তুলনা। মানে আমরা যখন কথা বলি তখন আমাদের কাছে আমাদের কণ্ঠস্বর একরকম লাগে, কিন্তু রেকর্ড করা ভয়েস শুনলে মনে হয় আরে আমার গলা কি আসলেই এমন শোনায়? এটা একটা তীব্র অস্বস্তি তৈরি করে। ঠিক ওই ভয়েস রেকর্ডিং এর অস্বস্তিটাই ছবি তোলার ক্ষেত্রে ঘটে। তবে ছবির ক্ষেত্রে এর সাথে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় জড়িত। সেটা কি? সেটা হলো নিয়ন্ত্রণের অভাব বা নিড ফর কন্ট্রোল। নিয়ন্ত্রণের অভাব? কিন্তু বাস্তব জীবনে তো আমরা সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। ধরুন হাঁটতে গিয়ে কেউ হোঁচট খেলো বা কথা বলতে গিয়ে ভুল কিছু বলে ফেললো, সেখানেও তো নিয়ন্ত্রণ হারায়। হ্যাঁ, হারায়। কিন্তু বাস্তব জীবনটা প্রবাহমান বা ট্রানজিয়েন্ট। আপনি হোঁচট খেলেন, মানুষ একটু হাসলো, তারপর ভুলে গেল। তা ঠিক। বাস্তব জীবনে আমাদের হাঁটা, কথা বলা বা বডি ল্যাঙ্গুয়েজ সব সময় গতিশীল থাকে, কিন্তু একটা স্থির চিত্র বা ফটোগ্রাফে বিষয়টা সম্পূর্ণ আলাদা।
ছবিতে একটা সেকেন্ড, একটা এক্সপ্রেশন বা একটা অদ্ভুত পলক পড়া চিরস্থায়ী হয়ে যায়। বাস্তব জীবনে হয়তো সেই এক্সপ্রেশনটা মাত্র 1 মিলি সেকেন্ডের জন্য ছিল, কেউ খেয়ালও করেনি। কিন্তু ক্যামেরার শাটার ঠিক ওই মুহূর্তটাকে ফ্রিজ করে দিল। আর একবার ফ্রিজ হয়ে গেলে তো সেটা আর শুধু নিজের কাছে থাকে না, সে একটা আনফ্ল্যাটারিং বা বাজে ছবি হয়তো মুহূর্তের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে অথবা ফেসবুকে ট্যাগ হয়ে ছড়িয়ে পড়বে। ঠিক তাই, ডিজিটাল স্পেসে একবার কিছু চলে গেলে ব্যক্তির নিজের ইমেজের ওপর থেকে তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে যায়। তার মানে মানুষ আসলে ক্যামেরার লেন্সকে ভয় পাচ্ছে না, বরং সেই ছবিটা ডিজিটাল দুনিয়ায় যে চিরস্থায়ী বা পার্মানেন্ট ফুটপ্রিন্ট রেখে যাবে সেটাকে ভয় পাচ্ছে। একদম। ধরুন একটা বাজে ছবি ওঠার পর কেউ তার বন্ধুকে অনুরোধ করলো ছবিটা ডিলিট করে দিতে, কিন্তু বন্ধুটি হয়তো মজা করার জন্যই সেটা রেখে দিল। এই অভিজ্ঞতাটা যখন মস্তিষ্কে একবার রেকর্ড হয়ে যায়, তখন ব্রেন ক্যালকুলেট করে দেখে যে এই অ্যাংজাইটি নেয়ার চেয়ে ছবি না তোলাটা অনেক বেশি নিরাপদ। যদি কোনো ছবি না থাকে তবে তার ডিলিট করার জন্য কাউকে অনুরোধও করতে হবে না। অর্থাৎ মস্তিষ্কে এভাবেই এক ধরনের জিরো রিস্ক পলিসি গ্রহণ করে। ঠিক তাই। মস্তিষ্কের এই হিসেব নিকেশটা সত্যি অবাক করার মতো। সোশ্যাল মিডিয়ার তুলনা আর নিয়ন্ত্রণের অভাব থেকে তৈরি হয় এই অ্যাংজাইটি আমাদেরকে ছবি তোলা থেকে দূরে রাখে। একদম। কিন্তু আমি যদি ঠিক সেই মুহূর্তটার কথা চিন্তা করি যখন হঠাৎ করে কেউ ক্যামেরা তাক করে বলে হাসো বা চিজ, তখন ঠিক কি ঘটে? তখন একটা অন্য সাইকোলজি কাজ করে। কারণ অনেকেই তো ছবি তুলতে চায় না, কিন্তু যখন ক্যামেরা তাক করা হয় তখন তারা আক্ষরিক অর্থেই প্যানিক করে। এর পেছনের বিজ্ঞানটা কি? এই নির্দিষ্ট পরিস্থিতিটাকে সাইকোলজির ভাষায় বলা হয় স্পটলাইট এফেক্ট বা মনোযোগের কেন্দ্রে থাকার ভয়। যখন হঠাৎ ক্যামেরা তাক করা হয় তখন মস্তিষ্ক এটাকে একটা থ্রেট বা হুমকি হিসাবে ধরে নেয়। আচ্ছা। বিশেষ করে যারা স্বভাবগতভাবে ইন্ট্রোভার্ট বা যারা একটু বেশি চিন্তা করেন, তাদের জন্য এই স্পটলাইট এফেক্টটা একটা বিশাল মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। মানে তাদের মস্তিষ্ক একটা সিগন্যাল দেয় যে এই মুহূর্তে ঘরের সবাই শুধু তোমাকেই দেখছে। হ্যাঁ, সবাই তোমার খুঁত খুঁজছে বা তোমাকে জাজ করছে। অর্থাৎ হঠাৎ করে ফোকাসড হয়ে যাওয়াটা তাদের মধ্যে এক ধরনের ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করে। একদম। তারা হতভম্ব হয়ে যান, অস্বস্তিতে পড়ে যান, আর ঠিক সেই কারণে তাদের হাসিটা হয়ে যায় ওই নকল বা ফেক হাসি। ঠিক ধরেছেন, কারণ তখন তারা আনন্দে হাসছেন না, বরং একটা অস্বস্তিকর পরিস্থিতি পার করার জন্য হাসছেন। আর এর সাথেই যুক্ত হয় অত্যন্ত গভীর একটি মনস্তাত্ত্বিক পয়েন্ট, যাকে বলা হয় আইডেন্টিটি ডিসকানেকশন বা ডিপার্সোনালাইজেশন। দাঁড়ান, ডিপার্সোনালাইজেশন বা নিজের পরিচয়ের সাথে বিচ্ছিন্নতা, বিষয়টা একটু খটকা লাগছে। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। এর মানে কি মানুষের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই ছবির মানুষটাকে চিনতে অস্বীকার করছে? এটাকে একটু সহজ করে বোঝানো যায়? অবশ্যই। ধরুন একজন মানুষ তার নিজের ভেতরে একটা নির্দিষ্ট আত্মপরিচয় বা সেলফ ইমেজ ধারণ করে। হয়তো ভেতর থেকে সে নিজেকে খুব শান্ত, ধীরস্থির আর গভীর চিন্তাশীল একজন ব্যক্তি হিসেবে অনুভব করে। ওকে। কিন্তু যখন হঠাৎ তোলা একটা ছবি সে দেখে, সেখানে হয়তো তাকে খুব চঞ্চল, অদ্ভুত বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এই যে তার ভেতরের সত্তা বা ইনার আইডেন্টিটি এবং বাইরের চেহারার প্রকাশ, এই দুটোর মধ্যে একটা বিশাল অমিল তৈরি হয়। তখন কি হয়? মস্তিষ্ক তখন এই ডিসকানেকশনটা মেনে নিতে অস্বীকার করে। সে ভাবে আমার ভেতরের আমি আর এই ছবির আমি তো এক মানুষ নয়। ও, বুঝতে পেরেছি। এটা যেন নিজেরই একটা সম্পূর্ণ অপরিচিত ভার্সনের সাথে হঠাৎ কোনো রাস্তায় দেখা হয়ে যাওয়ার মতো অনুভূতি। একদম তাই। মস্তিষ্ক প্রসেস করতে পারে না যে এই মানুষটা কে, আর এই কারণেই মানুষ ন্যাচারালি তার নিজের ছবি তোলাটাকে এড়িয়ে চলতে শুরু করে, কারণ সেই ছবিটা তার আসল পরিচয়ের সাথে কোনোভাবেই ম্যাচ করছে না। অবিকল তাই আমরা যদি এই স্পটলাইট ইফেক্ট আর আইডেন্টিটি ডিসকানেকশনকে একত্রিত করে দেখি, তাহলে খুব সহজেই বোঝা যায় যে কেন একটা সাধারণ গ্রুপ ফটো সেশনও অনেকের জন্য একটা নীরব মানসিক চাপের ইভেন্ট হয়ে দাঁড়ায়। মানে একদিকে স্পটলাইটের কারণে মনে হচ্ছে সবাই জাজ করছে, আর অন্যদিকে নিজের ভেতরের পরিচয়ের সাথে বাইরের ইমেজের মিল না থাকায় একটা তীব্র আত্ম অস্বস্তি বা কগনিটিভ ডিসনেন্স তৈরি হচ্ছে। এই দুয়ের চাপে পড়েই মানুষ ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়ায় অথবা একটা কৃত্রিম হাসি দিয়ে কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সত্যি ঠিক। আজকের এই আলোচনা আমাদের রোজকার জীবনের খুব সাধারণ একটা আচরণের ওপর থেকে এমন কিছু পর্দা সরিয়ে দিল যা সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। হ্যাঁ, আমরা ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিই। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে অভিজ্ঞতাকে প্রদর্শনের চেয়ে বড় করে দেখা, সোশ্যাল মিডিয়ার অবাস্তব মানদণ্ডের সাথে তুলনা, নিজের ইমেজের ওপর নিয়ন্ত্রণের অভাব, স্পটলাইটের ভীতি,
এবং পরিশেষে নিজের ভেতরের সত্তার সাথে ছবির অমিল, এই সব কিছু মিলেই তৈরি হয় সেই অদৃশ্য দেয়াল যা মানুষকে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধা দেয়। আমরা যদি পুরো আলোচনার সারসংক্ষেপ টেনে বড় চিত্রটা বা বিগ পিকচারটা দেখি, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। সেটা কি? সবসময় ছবি তোলা এড়িয়ে চলাটা মোটেও কোনো মানসিক সমস্যা, দুর্বলতা বা হীনমন্যতা নয়, বরং এটি প্রমাণ করে যে ওই মানুষটি অত্যন্ত সেলফ অ্যাওয়্যার বা নিজের সম্পর্কে সচেতন। দারুণ একটা পয়েন্ট। তিনি জানেন তিনি কে, তিনি কি অনুভব করছেন, এবং নিজেকে প্রমাণ করার জন্য তার বাইরের পৃথিবীর কোনো কৃত্রিম ভ্যালিডেশনের প্রয়োজন নেই। তার মূল্য কোনো পিক্সেল বা লাইক দিয়ে নির্ধারিত হয় না। এই আত্মসচেতনতা একটা বিশাল শক্তির জায়গা। ঠিক বলেছেন। তাই পরের বার বন্ধুদের আড্ডায় যখন কেউ ক্যামেরার পেছন থেকে সরে দাঁড়াবে, তখন তাকে জাজ করার আগে বুঝতে হবে সে হয়তো কোনো ইনসিকিউরিটি বা হীনমন্যতায় ভুগছে না, একদম, বরং সে হয়তো সমাজকে দেখানোর জন্য প্রমাণ জমানোর বদলে সেই মুহূর্তটাকে নিজের মন থেকে বাঁচার একটা খুব সচেতন সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই আলোচনা শোনার পর অন্তত এই দৃষ্টিকোণটা নিয়ে সবার একবার ভাবা উচিত। অবশ্যই। তবে আলোচনা শেষ করার আগে একটা বিষয় মনে খুব ধাক্কা দিচ্ছে। কি বিষয়? আজকের পুরো বিশ্লেষণে আমরা দেখলাম ক্যামেরার সামনে অস্বস্তির অন্যতম মূল কারণ হলো মানুষের ভেতরের সত্তার সাথে তার ডিজিটাল ইমেজের অমিল। কিন্তু ভেবে দেখুন তো, আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষের আসল পরিচয় চেয়ে তার ডিজিটাল অবতার বা ভার্চুয়াল ইমেজের কদর হয়তো আরও অনেক বেড়ে যাবে। মেটাভার্সের মতো কনসেপ্টগুলোর কথা বলছেন? ঠিক, মেটাভার্স বা ভার্চুয়াল রিয়ালিটির সেই পৃথিবীতে যখন সবকিছুই হবে প্রদর্শন আর প্রমাণ নির্ভর, তখন এই সেলফ অ্যাওয়ার মানুষগুলোর নিজস্ব পরিচয়ের কি হবে? সত্যি এটা একটা বড় প্রশ্ন। যখন শারীরিক অস্তিত্বের চেয়ে স্ক্রিনের অস্তিত্বেই প্রধান হয়ে দাঁড়াবে, তখন কি তারা নিজেদের মতো করে শুধু স্মৃতি নিয়েই বাঁচবে, নাকি বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও সেই চিরচেনা ফেক স্মাইল দিয়ে প্রমাণের দুনিয়ায় পা রাখবে? সেই অদৃশ্য দেয়ালটা কি তখন ভাঙবে নাকি আরও শক্ত হবে? এই প্রশ্নটা রইল, ভাববেন।